অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। অন্বেষায় প্রতিদিনের মতোই আজকে আমরা শুনব বিজ্ঞানের খবর, বিজ্ঞানের জগৎ থেকে নানা রকম কথা, সাক্ষাৎকার ইত্যাদি। শুরুতেই বিজ্ঞানের খবর। অর্ধযুগ পার করেও এখনও সক্রিয় চন্দ্রযান-2। 2019 সালে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিংয়ের সময় ভেঙে পড়েছিল চন্দ্রযান। তার সারা শব্দ না মিললেও চন্দ্রযানের রাডার কাজ করে চলেছে। শক্তিশালী সেই রাডারের থেকে সম্প্রতি কিছু উচ্চমানের ছবি এসে পড়ল ইসরোর কন্ট্রোল রুমে। ছবিতে দেখা যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুর জমাট বরফ আর মাটি। আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে এখন সেসব ছবি নিয়ে চলছে গবেষণা। ইসরোর বিজ্ঞানীদের আশা এই সব ছবি চাঁদের মেরু সম্পর্কে অনেক অজানা তথ্যের সন্ধান জানাবে। চন্দ্রযানের ডুয়াল ফ্রিকোয়েন্সি সিনথেটিক অ্যাপারচার রাডারে ধরা পড়েছিল চাঁদের প্রথম পূর্ণ পোলারোমেট্রিক ছবি। সেসব খুঁটিয়ে দেখে চাঁদের উপরিতলের জমি ঠিক কেমন তা নিখুঁত তথ্য পাওয়া গিয়েছিল। কমপক্ষে 1400 রাডারের মাধ্যমে আসা তথ্য বিশ্লেষণ করে চাঁদের 2 গোলার্ধ সম্পর্কেই অনেক অজানা তথ্য জানা গেছে। চন্দ্রপৃষ্ঠের ভূপ্রাকৃতিক গঠন, জলভাগ, রুক্ষতা সম্পর্কে অনেকটা বিস্তারিত তথ্য হাতে এসেছে বিজ্ঞানীদের। চাঁদের মাটির নিচে কোন কোন খনিজ পদার্থ থাকতে পারে তার একটা সম্ভাব্য সারণী বানাতে পেরেছেন ইসরোর বিজ্ঞানীরা। ভারতের চন্দ্রযানের 2 অভিযান পুরোপুরি সফল না হলেও সম্প্রতি পাঠানো ছবি বিশ্লেষণ করে অনেক মূল্যবান তথ্য মিলবে বলে আশা বিজ্ঞানীদের। চিরকাল অন্ধকারে থেকে যাওয়া চন্দ্রমেরুতে এবার গবেষণার আলো পড়বে। বিজ্ঞানের টুকরো খবর শুনলেন। অন্বেষায় এরপরে একটি সাক্ষাৎকার। সম্প্রতি ভাটনগর পুরস্কারে সম্মানিত হয়েছেন অধ্যাপক দিব্যেন্দু দাস। অধ্যাপক দাসের গবেষণার বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন শুভঙ্কর দে। আজ আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দিব্যেন্দু দাস। দিব্যেন্দুবাবুকে স্বাগত। নমস্কার। নমস্কার। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সঙ্গে দিব্যেন্দুবাবুর একটু পরিচয় করিয়ে দিই। ডক্টর দিব্যেন্দু দাস দীর্ঘ সময় গবেষণার কাজে যুক্ত রয়েছেন। কর্মসূত্রে রয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতায়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি নিয়ে প্রকাশিত অসংখ্য গবেষণাপত্রের সঙ্গে তার নাম জড়িয়ে রয়েছে। সম্প্রতি তার গবেষণার জন্য ভারত সরকার তাকে বিজ্ঞান যুব শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে ভূষিত করেছেন। কনগ্র্যাচুলেশন, আপনাকে এই পুরস্কারের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর এই সাক্ষাৎকারের একদম মূল পর্বে যাওয়ার আগে একদম শুরুতেই যে প্রশ্নটা করব, মানে যে কাজটার জন্য আপনি এই স্বীকৃতি পেয়েছেন, সেটা বলা হচ্ছে যে হাউ লিভিং ম্যাটার লাইক মেটেরিয়াল ক্যান বি আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, অর্থাৎ লিভিং ম্যাটার লাইক মেটেরিয়াল কৃত্রিম উপায় পরীক্ষাগারে প্রস্তুত করা যায় কিনা, যদি সহজভাবে জানতে চাই আপনার কাছে। এই যে রিসার্চটা করছি আমরা, এই পার্টিকুলার যে সাবজেক্টটা বললেন, সেটা একটা দুটো প্রশ্ন নিয়ে বেসিক্যালি আমরা এই রিসার্চটার ফাউন্ডেশন। একটা প্রশ্ন হচ্ছে কি করে আমরা লাইফ 2.0 শুরু করতে পারি, মানে এটা হচ্ছে কনসেপ্ট ইন এ ওয়ে। ধরুন একটা ছোট জীবাণু যেমন ঘুরে বেড়ায়, ধরুন আপনি কোনো জল রাস্তায় পড়ে আছে, সেখান থেকে যদি একটা জলটা নিয়ে আপনি মাইক্রোস্কোপে দেন, আপনি দেখবেন অনেক মাইক্রো অর্গানিজম ঘুরে বেড়াচ্ছে, ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে। তেমনি আমাদের স্কিনেও অনেক ব্যাকটেরিয়া থাকে, ভালো ব্যাকটেরিয়া। এই খুব সিম্পল লাইফ ফর্মস, এগুলো খুব সিম্পল, মানে ইউনিসেলুলার, একটা কোষ মাত্র। সেই জিনিসটা কি আমরা কেমিক্যাল দ্বারা তৈরি করতে পারি, মানে শুধু স্ট্রাকচারটা না, শুধু দেখতে তার মতন হবে না, সে কাজও করবে। কেমন? যেমন ও খাবে, ও খাওয়া দাওয়ার দরকার হবে, নাহলে ও বাঁচবে না। যে জিনিসটা তৈরি করব আমরা, ও রিপ্রোডিউস করবে, ও অফস্প্রিং তৈরি করবে, বংশবিস্তার করবে, আর ও এক সময় পর মরেও যাবে, কারণ লাইফ ডেথ সাইকেল থাকবে। এটা খুব ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। লিভিং ম্যাটার হ্যাজ টু ডাই এট সাম পয়েন্ট। তো এই তিনটে জিনিসই কি করা যায় আমাদের একদম সিম্পল কেমিক্যাল বিল্ডিং ব্লক দিয়ে, মানে একদম সিম্পল কেমিক্যাল বিল্ডিং ব্লক দিয়ে উই মিন ধরুন খুব ছোট কেমিক্যাল, যেগুলো নর্মালি কেমিক্যালগুলোর মলিকুলার ওয়েট হয় বায়োলজি আমাদের সিস্টেমে অনেক বেশি, 10,000, 15,000, 65,000 মলিকুলার ওয়েটের কেমিক্যাল থাকে আমাদের বডিতে বা লিভিং সিস্টেমে, কিন্তু আমরা ইউজ করছি 800 মলিকুলার ওয়েট। ওই মলিকুলার ওয়েটের ছোট্ট কেমিক্যালগুলো দিয়ে একসাথে সব মিশিয়ে দেওয়া যায় একটা বিকারে বা একটা আরবি ফ্লাস্কে, তাহলে কি আমরা এই ধরনের জিনিস দেখতে পারবো মাইক্রোস্কোপের তলায়, ধরুন যে ডিভাইড করছে
একটা থেকে দুটো হয়ে যাচ্ছে, বা একটা খাওয়া দিলে ওরা খাওয়ার দিকে যাচ্ছে। ধরুন আমরা যেমন যাই একটা খাওয়ার দিকে যাই, আমরা যখন স্মেল করি কিচেনে ফুড বা একটা রান্নাঘরে রান্না হচ্ছে, আমরা বলে দিই যে রান্নাঘরটা কোথায়, না জেনে থাকি তবুও কোথায় গন্ধটা বেশি আসছে আরো। তেমনভাবে এরাও ওটা করতে পারে, করা যেতে পারে কিনা। আর তারপরে খাওয়াটা বন্ধ করে দিলে কিছুক্ষণ পরে কি ওরা একদম মিলিয়ে যাবে? সেই জিনিসটা করতে পারলে একটা খুব ফান্ডামেন্টাল একটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে কি আমরা লাইফ, ফিলোসফিক্যাল কোশ্চেনটা, লাইফ কি আমরা জেনারেট করতে পারি অন দ্য কেমিস্ট্রি বেঞ্চ। মানে একদম সেই তত্ত্বটা যেটা আমরা স্কুলে বা কলেজে পড়তাম, যে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থের সৃষ্টি, জীবনের সংশ্লেষ, মানে জীবন কিভাবে তৈরি হলো, কি বুঝলেন? করা যায়, করা যাবে, এখন অবধি অনেক কিছু করা যাচ্ছে। ফর এক্সাম্পল আগে যখন আমরা বলতাম সেটা কি করতাম, আমরা নন লিভিং থেকে লিভিং যেটা আপনি বললেন করানোর জন্য আমরা কয়েকটা জিনিস ধরে নিতাম। ধরুন আমরা কম্পার্টমেন্টে আছি, আমরা ধরুন আমাদের স্কিন আছে বা আমাদের কোষগুলো একটা সার্কুলার, আমরা টিপিক্যালি আঁকি এইভাবে যে একটা সার্কুলার হোক বা স্কোয়ার কোষগুলো থাকে, একটা বাউন্ডারি আছে, ওয়াল আছে, যেমন একটা বাউন্ডারি হয় যে কোনো বিল্ডিং এর ওয়াল আছে, সেগুলো বানাতে পারলেই আমরা বলতাম ঠিক আছে আমরা বানাচ্ছি একটা আর্টিফিশিয়াল লাইফ। তো এখন যেটা আমি রিসার্চ করছি সেটা সিস্টেমস কেমিস্ট্রি বলছে যে সবথেকে বড় অ্যাট্রিবিউট একটা লিভিং ম্যাটারে বা একটা লাইফকে তখনই বলবো যখন লাইফটা ডেথ সাইকেল দেখাবে। এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে আমি খাওয়া বন্ধ করে দিই তাহলে ও আস্তে আস্তে মিলিয়ে যাবে। এই জিনিসটা খুবই নেক্সট লেভেল বলতে পারেন, নেক্সট অধ্যায় অফ আর্টিফিশিয়াল লাইফ সিনথেসিস। আচ্ছা, আপনি এই যে কথাটা বললেন কোষের মৃত্যু বা অ্যাপোপ্টোসিস, এইটা তো একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটা ধাপ বলা যেতে পারে এবং একটা চ্যালেঞ্জও। এছাড়া আর কি অন্য কোনো চ্যালেঞ্জ আছে? আর চ্যালেঞ্জ বলতে যেটা আমরা ফান্ডামেন্টাল কোশ্চেন বলতে যেটা প্রশ্ন করছি যে কি করে লাইফ পৃথিবীতে শুরু হলো, সেই উত্তরটা আমরা কি দিতে পারি? ধরুন এমন কেমিক্যাল না যে কেমিক্যাল দিয়ে আমাদের তখন ছিল কিনা। ধরুন এটা একটা কোয়েশ্চেন যে 380 কোটি বা 400 কোটি বছর আগে লাইফ শুরু হলো, একদম ছোট্ট সিম্পল ফর্ম দিয়ে তৈরি হলো। সেই কেমিক্যাল না দিয়ে অন্য কোনো কেমিক্যাল দিয়ে কি লাইফ তৈরি করতে পারি আমরা? তাহলে কনসেপ্টগুলো বুঝতে পারবো। এই দুটো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যেটা দিয়ে আমার খুব এক্সাইটমেন্ট সবসময় থাকে। আর আমার মানে যে কোনো মানুষেরই থাকার কথা যে একটা লাইফ কি করে তৈরি হলো পৃথিবীতে, অন্য প্ল্যানেটে তো লাইফ এখনো কনভিন্সিং প্রুফ নেই না, সেই ব্যাপারটা। আর দ্বিতীয় হচ্ছে ক্যান বি ক্রিয়েট লাইফ 2.0, মানে বানাতে পারি কিনা। আর তারপর তার অ্যাপ্লিকেশন, কারণ হচ্ছে যে কোনো কাজের একটা অ্যাপ্লিকেশন হলে খুব ভালো হয়। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন হলে কি আমরা ওটার অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ড ইউজ দেখতে পারবো। ধরুন আজকে আমি বলতে পারি যে সিস্টেমস কেমিস্ট্রি নিয়ে কি হতে পারে নেক্সট 5 বছরে। ধরুন এমন কোনো ওষুধ বেরোলো বা এমন কোনো একটা সিস্টেম আছে যেটা দিয়ে খুব ভালো ড্রাগ ডেলিভারি হচ্ছে। ড্রাগ ডেলিভারি এখনো হচ্ছে, আমরা এখনো করছি, কিন্তু এখন যা করছি তার থেকে অনেক ভালো হবে আর সাইড এফেক্ট একদমই মিনিমাল হবে। আচ্ছা, এই ড্রাগ ডেলিভারি বলতে বিষয়টা যদি একটু সহজভাবে বলেন। যেটা হচ্ছে ধরুন আমরা যখন কোনো একটা ওষুধ খাই, এটা মাথা ব্যথার ওষুধ, প্যারাসিটামল হোক বা চিকেন পক্সের সময় একটা ওষুধ দেওয়া হয়, ধরুন ওটা খেলে চিকেন পক্সটা অত বসে আসে না, অ্যান্টিভাইরাল ওষুধ, কিন্তু ওটা যখন খাওয়া হয় ওটা 70% এক্সক্রিট হয়ে যায়। কারণ হচ্ছে ওটাকে বলে বায়ো অ্যাভেলেবিলিটি, বায়ো কম থাকে। কারণ হচ্ছে ওটা খেলে আমাদের পুরো পেটে অ্যাসিডিটি এত নষ্ট করে দেয় ওগুলোকে, বা অন্য জায়গায় চলে যায়, রিয়েল সাইডে যায় না। সিস্টেমস কেমিস্ট্রি বলছে কি আমরা যদি ধরুন ওই আর্টিফিশিয়াল একটা সেল বানাতে পারি যে একটা স্মেল দিয়ে চলে যেতে পারে সাইটে, তাহলে সে সেখানেই যাবে, অন্য জায়গায় যাবে না। আমি যেমন রান্নাঘরে আমি খাওয়ার গন্ধ শুয়ে যেতে পারবো, ও সেখানেই যাবে যেখানে যাওয়ার কথা। তেমন ধরুন একটা ডিজিজ সাইট আছে বডিতে, ধরুন একটা অর্গান যেটা ঠিক না, পারফেক্ট কাজ করছে না, সেটা কোনো একটা বায়োমার্কার রিলিজ করছে, কোনো কেমিক্যাল রিলিজ করছে, এই মেটেরিয়ালগুলো ওদিকে চলে যাবে। এটা বেসিক্যালি বলতে পারেন একটা ন্যানোস্কোপিক খুবই ক্ষুদ্র রোবট, উই কল দেম ন্যানোবোট অর মাইক্রোবট, মাইক্রো রোবট, এর কথাতে মাইক্রোবট বলি। সেটা ওই জায়গায় গিয়ে ও ড্রাগটা ডেলিভারি করলো। তো ড্রাগ ডেলিভারি খুব সিম্পলি, ইন সিম্পল টার্মস হচ্ছে আমি ড্রাগটা শুধু খাবো না, ড্রাগটা খাবো, ড্রাগটা যাবে সেই জায়গায়, সঠিক জায়গায় যাবে। আচ্ছা, এই যে ন্যানোবোটস এর কথা বললেন, এই ন্যানোবোটস তৈরিও কি এই প্রজেক্টের একটা পার্ট? এই প্রজেক্টের একটা পার্ট, এটা একটা ওভারআর্চিং থিম। হ্যাঁ, আর সেই ন্যানোবোটগুলো কি আর্টিফিশিয়ালি তৈরি করা হবে নাকি শরীরেরই কোনো উপাদান বা কোনো মলিকিউলস, কোনো অণু বা কোনো পরমাণু সেগুলোকে ব্যবহার করা হবে যেগুলো ওই সঠিক জায়গায় পৌঁছে যেতে পারে? খুবই ভালো প্রশ্ন। এটা এখন যা রিসার্চ চলছে, এটা ন্যানোবোটটাও খুবই নতুন রিসার্চ। সিস্টেমস কেমিস্ট্রির সঙ্গে খুব ভালো রিলেশন আছে এটার। কারণ হচ্ছে সিস্টেমস কেমিস্ট্রি যেটা বলছে হচ্ছে অ্যাক্টিভ মেটেরিয়াল, মানে আবার যেটা ডিফারেন্সটা, একটা ব্যাকটেরিয়া যেমন একটা অ্যাক্টিভ,
আপনি যদি আর্টিফিশিয়াল ব্যাকটেরিয়া সেল বানান, সেটা অ্যাক্টিভ হবে না। সে দেখাবে সেলের মধ্যে দেখতে সবকিছু আছে, কিন্তু অ্যাক্টিভ না, সে রিপ্রোডিউস করছে না, খাচ্ছে না, মরে যাচ্ছে না। তো এই অ্যাক্টিভ মেটেরিয়ালটা তেমন ভাবে ন্যানোবটটাও অ্যাক্টিভ মেটেরিয়াল, মানে ও তো প্যাসিভ না, ও বসে থাকবে না, ও ঘুরে বেড়াবে সবসময়, আর শুকে বেড়াবে যে কখন খাওয়াটা আসবে, কেমোট্যাক্সিস দেখাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা কৃত্রিম উপাদান, যেটা একটা ওই জীবন্ত কোষের মতো আচার বা ব্যবহার করবে বা কাজ করবে। একদম। আচ্ছা, এখানেই আমাদের কথা প্রসঙ্গে বারবার একটা কথা উঠে আসছে, লাইফ 2.0, এটা আপনার কাছে ঠিক কিরকম? লাইফ 2.0 কনসেপ্টটা যেটা আমরা প্রপোজ করছি সবসময়, সেটা হচ্ছে লাইফ 2.0 বলছি যে উইদাউট এনি ব্যাগেজ অফ কেমিস্ট্রি। মানে লাইফ কারেন্টলি যা চলছে আমাদের, আমরা জানি নিউক্লিক অ্যাসিড, পেপটাইডস, সুগার, এগুলো 3-4টে পলিমার আছে আমাদের বডিতে। আমরা পুরো একটা বেসিক্যালি ব্যাগ অফ পলিমার, আমরা পুরো পলিমারের নিয়ে ঘুরে বেড়াই। যেমন আমাদের প্লাস্টিক হচ্ছে পলিমার, চারিদিকে আমরা এখন আর পছন্দ করছি না, এনভায়রনমেন্ট হচ্ছে, কিন্তু আমাদের বডি কিন্তু পলিমার, বেসিক্যালি সবই পলিমার। নিউক্লিক অ্যাসিডও পলিমার, পেপটাইডও পলিমার, কিন্তু এটা ডিগ্রেডেবল পলিমার। এগুলো যেটা আপনি আগের কোশ্চেনে করলেন যে বায়োলজি দিয়ে তৈরি, রাইট? এই পলিমার গুলো, ধরুন এই পলিমার গুলো যখন আপনার ইউজ হচ্ছে, সেই দিয়ে আমরা পুরো লিভিং ম্যাটারটা তৈরি করছি, রাইট? আমাদের কোশ্চেন হচ্ছে লাইফ 2.0 এসেন্সটা, ইন এ ওয়ে এটা খুব ক্যাচি ফ্রেজ, কিন্তু এসেন্সটা বলতে চাইছি যে আমরা সেই কেমিক্যাল নাও ইউজ করতে পারি। আমরা যে কোনো সিম্পল কেমিক্যাল ইউজ করি। আমার কোশ্চেন হচ্ছে শুধু সিম্পল কেমিক্যাল ইউজ করা। সিম্পল কেমিক্যাল ইউজ করে 3টে মেন ফিচার দেখানো, যেটা আবার রিপিট, একটা হচ্ছে কম্পার্টমেন্ট, যেটা একটা কোষের ওয়াল, যে কোনো জিনিসের ওয়াল লাগবে, নাহলে সব বেরিয়ে যাবে, রাইট? আমরা উইল ওয়াস্ট হবে। আরেকটা সেকেন্ড হচ্ছে আমাদের যেটা মেটাবলিজম, যেটা খাচ্ছি তার এনার্জি ইউজ করা। আজকে চিনি খেলাম বা একটা রুটি খেলাম, তারকে ডিগ্রেড করে তার এনার্জি ইউজ করছি আমি অনেকটা, তারপর এক্সিট হয়ে যাচ্ছে, কিন্তু তার এনার্জি ইউজ করে আমি আজকে এই মোবাইল ফোনটা তুলতে পারছি বা একটা চেয়ার তুলতে পারছি, রাইট? আর থার্ড হচ্ছে রিপ্রোডিউস। শুধু নেক্সট প্রজন্ম না, এটা আমার সেলের মধ্যে রিপ্রোডিউস হচ্ছে, আমার কিন্তু সেল গ্রো করছে। আমি যখন ছোট থেকে বড় হচ্ছি বা বড় থেকে যখন বয়স হচ্ছে, ভেরিয়েন্টের এই 3টে অ্যাট্রিবিউট কি আমরা করতে পারি কেমিক্যাল দিয়ে, যেটা কিন্তু লাইফ 1.0, যেটা এক্সিস্টিং লাইফে নাও হতে পারে। নতুন কেমিক্যাল, ধরুন আপনি র্যান্ডম কোনো কেমিক্যাল নিলেন, কেমিক্যাল তো অনেক কিছু বানানো যায়। একটা যে কোনো কেমিক্যাল কোম্পানির বই দেখলে এত মোটা বই, প্রতিটা পেজে প্রচুর কেমিক্যাল। ওই কেমিক্যাল দিয়ে কি আমি এই 3টে বিগ ফিচার করতে পারি, যে লাইফ ডেথ সাইকেল করতে পারি কিনা, মেটাবলিজম করতে পারি কিনা, কম্পার্টমেন্টালাইজেশন বা ওয়াল করতে পারি কিনা, আর তাদের লাইফ ডিভাইড করছে কিনা, সেইটা হবে লাইফ 2.0। তো ইন এসেন্স ইট ক্যাপচার্স লিভিং ম্যাটার লাইক প্রপার্টি ক্রিয়েশন ফ্রম একদম, মানে লিভিং ম্যাটার লাইক প্রপার্টি বানাচ্ছি আমরা ছোট কেমিক্যাল দিয়ে। আরেকটা হচ্ছে তার কোনো কনস্ট্রেন নেই আমার মাথায় যে আমি বায়োলজি ইউজ করব, আমি বায়োলজির প্রোডাক্টই ইউজ করব, নিউক্লিও বেস ইউজ করব, পেপটাইড ইউজ করব না, আমি অন্য কিছু ইউজ করে এই 3টে ফর্ম দেখে একটা আর্টিফিশিয়াল লাইফ বানাতে পারি কিনা। মানে আমরা সেই কল্পবিজ্ঞানের বইতে পড়তাম কার্বনের বদলে সিলিকন, রাইট? তো সেটাও কি সম্ভব? সেটা খুব সুন্দর কোয়েশ্চেন। একটা সায়েন্স পত্রিকায় বেরিয়েছিল যে ফসফেটের জায়গায় আর্সেনেট হয় কিনা। আর্সেনেট ফসফেটের এক মোটামুটি ফিচার এক, সে 2010-এ বেরিয়েছিল পেপারটা। সেটা খুব কন্ট্রোভার্সিয়াল পেপার। সেটা দিয়ে করা যায় কিনা, সেটা ধরুন আমি আগে না, আমরা একটা হিস্ট্রি রাখছি যে না এই কার্বন করেছে, তাহলে কি আমরা সিলিকন দিয়ে করতে পারি কিনা। কিন্তু আমি বলছি এটা পুরো ভার্টিক্যালটা আলাদা, এটা শুরুর থেকে শুরু হবে, এর কোনো হিস্ট্রি থাকবে না, খালি এর 3টে ফান্ডামেন্টাল থিম থাকবে, যেটা লাইফ লাইক। কিন্তু এর কোনো কার্বনের সঙ্গে রিলেশন নাও থাকতে পারে, অন্য কোনো অ্যাটম হতেই পারে। এটা মানে পুরোপুরি একটা বটম আপ প্রক্রিয়া, অর্থাৎ একদম ছোট থেকে আমরা শুরু করব, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে, তারপর ধীরে 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 জুড়তে জুড়তে আমরা বড় একটা ছবি তৈরি করব। রাইট, নিউরাল নেটওয়ার্ক যেমন বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই, কিন্তু আমরা শুরু করেছি অনেকগুলো বেসিক্যালি বাইনারি কোড দিয়ে, তারপরে এখন কত বেশি কমপ্লেক্সিটি আসছে, ট্রেন করছি আমরা, রাইট? এই মুহূর্তে গবেষণা কোথায় দাঁড়িয়ে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নেচার রিভিউস কেমিস্ট্রি বলে একটা পত্রিকায় এসছে একটা রিভিউ, যেখানে আমরা পার্সপেক্টিভ দিয়েছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সবকিছু আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে সেল ডিভাইড করছে, আর্টিফিশিয়াল সেল, খাওয়া দরকার, নাহলে ওরা মারা যাচ্ছে। ওরা অসিলেট করছে, মানে গ্রোথ ডেড সাইকেল হচ্ছে যদি আমরা খাওয়া দিতে থাকি, মানে মরছে, জন্ম নিচ্ছে, মরছে, এমন টাইপের হচ্ছে। কিন্তু সব কটা একসাথে করাটাই হচ্ছে নেক্সট 5 ইয়ার্সের গোল। সেই দিক দিয়ে আমরা যাচ্ছি। যদি একসাথে 5 ইয়ার্স 10 ইয়ার্সে বানাতে পারি, এমন হবে মেবি আফটার 10 ইয়ার্স আই উইল মিট ইউ, আমি বলবো আপনাকে যে আমরা একটা বিকারে দেখছি যে সব কটা জিনিস একসাথে করছে, ওরা আর ডিভাইডও করছে। আচ্ছা, এই যে কৃত্রিম উপায়ে তৈরি করা কোষ, এটা কি তৈরি করা গেছে এখনো অবধি না? এটা এখনো পরীক্ষা করছে? এটার ডেফিনেশনের মধ্যে কয়েকটা এখনো খামতি আছে। যেমন হচ্ছে ডেফিনেশনের মধ্যে এর কভারটা আছে, এর ডিভাইড করছে, যখন ডিভাইড করছে এর ইনফরমেশনটা হাফ হচ্ছে না। সেটা করা যাবে কিনা? নিশ্চয়ই করা যাবে, কারণ আমরা অনেকটা এগিয়ে গেছি। মানে প্রতিলিপি তৈরি করছে না, কিন্তু ডিফেক্টিভ করছে। পুরোপুরি দেখতে এক করছে, কিন্তু ওর মেটেরিয়াল আর এর মেটেরিয়াল এক না।
এখন অবধি, কিন্তু ওটা করা যাবে যদি আমরা আরেকটা কেমিক্যাল দিই ওখানে। এই প্ল্যানটাই দেওয়া আছে আমাদের এই পেপারটায়, যেটা করা যাবে কিনা সেটা আজ থেকে 10 বছর পরে মনে দেখে ভাববো আমি এটা প্রিম্যাচিওর ছিল আইডিয়াটা বা খুব ভালো আইডিয়া ছিল। যে কোনো নতুন আইডিয়া যেমন হয় একটু প্রভোকেটিভ আইডিয়া। আচ্ছা, যে কোষগুলো তৈরি করা যাচ্ছে, প্রিম্যাচিওর হোক বা খামতি নিয়েই যে কোষগুলো তৈরি হচ্ছে, সেগুলোকে কি বাঁচিয়ে রাখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়? না, হ্যাঁ, এটা আরেকটা খুব ভালো কোশ্চেন। এটা আমরা দেখছি তাদের 7, 8, 9 লাইফ টাইম বাঁচানো যাচ্ছে। মানে ধরুন ওরা দিনে ছাড়া মরে যাচ্ছে। এটা কি দিনে 7, 8, 9? এটা হচ্ছে ধরুন 7, 8, 9 সাইকেলস বলছি আমি। ধরুন মানে ওরা গ্রো করছে, তারপর যখন খাওয়া বন্ধ হয়ে মরে যাচ্ছে ওরা, আবার যখন খাওয়া ব্যাচ দিচ্ছে আবার গ্রো করছে, আবার ওরা মরে যাচ্ছে। খাওয়া দিতেই থাকছে, ওরা গ্রো করেই যাচ্ছে, করে করে ধরুন 3-4 দিন থাকছে, তারপর ওরা একটা লিমিটের পর সাইড রিয়াকশন হচ্ছে। এখানে একটা প্রবলেম। আমাদের বায়োলজি হচ্ছে, ইভলিউশন হচ্ছে বিউটিফুল, রাইট? এটা এত বছর ধরে হয়েছে, মানে আগেন 3.8 কোটি বছর। সেটা এইখানে একটা ছোট্ট ভায়েলে, একটা ছোট্ট একটা কাচের ভায়েল বা একটা বিকারে করা মুশকিল। সেই জিনিসটা কতটা ভাবে করতে পারবো। আরেকটা জিনিস ইভলিউশন খুব ইম্পর্টেন্ট, যেটা ডারউইন থিওরি বলেছিল, যে ডাইভার্সিটি ইন অল লাইফ ফর্মস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? যেটা আজকে কোনো কিছু বেশি বৃষ্টি হলো বা বেশি ঝড় উঠলো বা খুব ঠান্ডা পড়ে গেল, কয়েকজন বেঁচে যাবে, কিন্তু সবাই বাঁচবে না, তারাই আবার প্রজন্ম নিয়ে যাবে এগিয়ে, রাইট? সেই ডাইভার্সিটি ব্যাপারটাও আমাদের আনতে হবে এখানে, মলিকুলার ডাইভার্সিটি, যেন এমন সিলেকশন প্রেশার হোক যেন কয়েকজন বেঁচে যায়, মেবি 10% তারা আবার গ্রো করা শুরু করে। সেই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট একদিক দিয়ে। সেইগুলো হচ্ছে আমাদের ওপেন এন্ডেড কোয়েশ্চেন এখন। মানে আপনি বিবর্তনের কথা বললেন, বিবর্তনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বা উপাদান হচ্ছে সময়। 380 কোটি বছর, এই যে এতটা দীর্ঘ একটা সময়, সেটাকে পরীক্ষাগারে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে করতে হচ্ছে। এটা তো একটা বড় চ্যালেঞ্জ। এটা বড় চ্যালেঞ্জ, আর এটা ইন অল লাইকলিহুড আমরা কোনোদিনও এটা ঠিক করতে পারবো না, যেটা সত্যি কথা। 3.8 বিলিয়ন ইয়ার্স কোনোদিনও সিমুলেট করা যায় না। কারণ কোষগুলোর বিভাজন হতে তো একই সময় লাগবে। ঠিক, আর এটা হচ্ছে মানে মানুষই এসছে বলে যেটা ব্লিঙ্ক অফ এন আই, মানে 3.8 বিলিয়ন ইয়ার্স আগে, আর মানুষ এসছে কত 60, 70, 80 হাজার বছর আগে মেবি। তো এইখানে যে কত কম সময় যে আমরা আছি, তো এই জিনিসটাকে সিমুলেট করা, আমি বলবো এই উত্তর হচ্ছে অলমোস্ট ইম্পসিবল। কিন্তু আমরা এই জন্য তার একটা অন্য উপায় পেয়েছি, যেটা হচ্ছে আমরা যে মলিকুলগুলো এমনভাবে বানাই যে ওই টাইম লাইনগুলো আমরা স্কিপ করতে পারি। ধরুন একটা মলিকুল আজকে একটা অ্যাসিড বা একটা অ্যালকোহল তৈরি হয়েছিল কয়েকশো বছর আগে, সেগুলো যদি আমি আগেতে বানিয়ে দিয়ে দিই, তাহলে আমি কয়েকশো বছর এগিয়ে গেলাম। এই ধরনের সিম্পলি কয়েকটা স্টেপ জাম্প করে করে করা যায় কিনা। কিন্তু ইভলিউশন ইজ সামথিং, অ্যাজ দে সে, ইউ ক্যানট ফাইট অ্যাগেন্স্ট এক্সপিরিয়েন্স আর ইভলিউশনের ফাইট করা খুব মুশকিল। তো এই গবেষণা আমাদের কোন দিকে নিয়ে যাবে? মানে সৃষ্টির রহস্য উন্মোচনের পথে, নাকি বিবর্তনের কোনো ভবিষ্যৎবাণী এই গবেষণার মধ্যে দিয়ে আমরা পাবো? এই যে দুটোই আছে কোয়েশ্চেন। মানে একটা হচ্ছে সৃষ্টি কি করে হলো, অরিজিন অফ লাইফ কি করে হলো, আর একটা হচ্ছে কি করে লাইফ 2.0 আমরা বানাতে পারি। কিন্তু সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে অলসো, যেটা হচ্ছে এই রিসার্চটা আমাদের কি অ্যাপ্লিকেশন দেবে। তো সেটা যদি একটা হেলথ কেয়ারে দেয় বা একটা মেডিসিনে দেয়, তাহলে খুব কাজে লাগবে। তাহলে একটা ডে টু ডে লাইফে একজন কমন ম্যানের জন্য, কমন উম্যানের জন্য, কমন হিউম্যান বিং এর জন্য কাজে লাগবে। সেই জিনিসটার জন্যই আমরা আরো ভাবছি যে ফান্ডামেন্টালি শুধু না, এই থার্ড অপশনটা, এই দূর থেকে লার্ন করে যে কোনো ফান্ডামেন্টাল সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন থাকে, রাইট? তো এই অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারি কিনা। সব থেকে বেশি কাজে কোথায় লাগতে পারে? মানে চিকিৎসা, শিল্প না পরিবেশ, কোন দিকে লাগতে পারে? চিকিৎসা আর পরিবেশে সব থেকে বেশি লাগবে। এটা চিকিৎসায় শিওরলি লাগার কথা এটা, কারণ হচ্ছে চিকিৎসা যতই হোক এখন অব্দি কিন্তু জিতেই যাচ্ছে ওরা। একটা প্যান্ডেমিক আমাদের আটকে দিল পুরো। তাহলে আমাদের সবসময় নতুন স্ট্র্যাটেজি রেডি রাখতে হবে। এটাও তো কোথাও ইভলিউশনারি প্রেসার, কারণ পরিবেশ আমাদের উপর সেই চাপটা সৃষ্টি করছে যাতে আমাদের এতজনের মধ্যে থেকে কয়েকজনের উত্তরণ ঘটে যায়, তারা যাতে বংশ বিস্তার করে। তো কোথাও গিয়ে এই গবেষণাগুলো কি সেটার অন্তরায় হয়ে যেতে পারে? মানে আমাদের উপর পরিবেশ যে বিবর্তনের চাপ তৈরি করছে, আমরা তারই একটা কোনো শর্টকাট খুঁজে নিচ্ছি। সেটা করা খুব কঠিন, কিন্তু সেটা একটা হতে পারে। এটা এখানে একটা আউটকাম হতেই পারে, যে যেটা একটা ইভলিউশনারি প্রেসার। ধরুন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, পেনিসিলিনের আবিষ্কার হলো, সবাই বেশি করে ইউজ করলো, তা ব্যাকটেরিয়াগুলো সব রেজিস্ট্যান্ট হয়ে গেল। এখন কি হয়, এখন ওরা কিন্তু আলাদা করে রাখে, কয়েকটা অ্যান্টিবায়োটিক মার্কেটে ছাড়াই হয় না। তখন ছাড়া হবে যখন এমন একটা ব্যাকটেরিয়া আসলো যে সবাই মরে যাচ্ছে, তখন ছাড়া হবে। সেইভাবে আমাদের এই একটা উপায় দেবে যে একটা ফান্ডামেন্টালি পাথ ব্রেকিং ওয়ে, যেটা দিয়ে আমরা নতুনভাবে একটা এক্সিস্টিং ডিজিজকে ট্রিট করতে পারবো। তাহলে আমাদের সলিউশনের বাড়বে। যেমন প্যান্ডেমিকের সময়ও অনেক কিছু হয়েছিল, যেমন আরএনএ ডেলিভারি, সেটা কিন্তু অনেক এই রিসার্চ দিয়ে, ফান্ডামেন্টাল রিসার্চ দিয়ে হয়েছিল। মানে আমাদের একটা বিকল্প তৈরি করে রাখবে। একদম খুব ভালো কথা।
এই যে সেলগুলো আমরা তৈরি করছি, যে কোষগুলো তৈরি করছি কৃত্রিম উপায়, এগুলো দিয়ে কি আরো জটিল অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা ভবিষ্যতে সম্ভব হতে পারে? মানে আমি একটা হয়তো নিউরন তৈরি করতে চাইছি, বা কোষের তো বিভিন্ন ধরন হয়, সেটা স্নায়ু কোষ হতে পারে, সেটা দেহ কোষ হতে পারে, তো এইরকম আলাদা আলাদা কোষ তৈরি করা সম্ভব? বা সেই কোষগুলো তৈরি হয়ে গেলে সেটা দিয়ে একটা জটিল অঙ্গ বা একটা পেশি বা কোনো একটা অর্গান, সেটা কি তৈরি করা সম্ভব? এইটা নিয়েও আমাদের রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা পেয়েছি, বা আমাদের রিসার্চ মানে কিছু অনেকে পৃথিবীতে করছে একসাথে, আমরা দেখছি যে এটাকে বলছি টিস্যু লাইক বিহেভিয়ার। ধরুন এই যে কোষগুলো বলছি যারা ডিভাইড করছে, তারা কিন্তু টিস্যু লাইকও করছে, অনেকে একসাথে চলে আসছে, পুরো একটা মাইক্রোস্কোপিতে দেখতে পাচ্ছি যে টিস্যু আর এর মধ্যে তফাৎ খুব কম। টিস্যুটাও গ্রো করছে, সেলগুলো এটাতেও গ্রো করছে। এখন এদের মধ্যে তফাৎ খুব কম হওয়া সত্ত্বেও দ্য কমপ্লেক্সিটি অফ টিস্যু ইজ হিউজ। ওটা তো আবার হিস্ট্রিটা আছে 3.8 বিলিয়ন কমপ্লেক্স প্রোটিন আছে, তার মধ্যে প্রেশার টেম্পারেচারে খুব ভালো সেন্স করছে, আমাদের একটু কম করছে, কিন্তু ওই দিকে আমরা হাঁটছি, ওই পথে হাঁটছি আমরা, ওইখানে অলরেডি আর্টিফিশিয়াল টিস্যু বা টিস্যু লাইক স্ট্রাকচার্স পাচ্ছি, কিন্তু এখনো ওইটাকে বলা ভুল হবে যদি এটাকে বলি আমি টিস্যু, কারণ টিস্যু লাইক বলাই বেটার। এখন যতক্ষণ না আমরা ওই কমপ্লেক্সিটি, টিস্যু অনেক কমপ্লেক্স, রাইট? কারণ টিস্যুকে আমরা টাচ করি, ও রিয়াক্ট করে মেকানিক্যাল কিউ দিয়ে, ওর কেমিক্যাল কিউ আছে, এইসব এখানে নেই, এগুলো আস্তে আস্তে তৈরি হবে, কিন্তু স্টিল উই হ্যাভ মেড আর্টিফিশিয়াল টিস্যু লাইক সিস্টেম, নট টিস্যু। এই বিষয়ভিত্তিক আলোচনা থেকে বেরিয়ে গিয়ে মানে খুব সাধারণভাবে একটা বিষয় জানতে চাইবো, গবেষক হিসেবে আপনার কি মনে হয় ভবিষ্যতে প্রজাতি হিসেবে মানুষের বিবর্তন কোন দিকে যেতে চলেছে? হিউম্যান এভলিউশন, রাইট? হ্যাঁ, হিউম্যান ইভলিউশন, ব্রেন, যেমন আমাদের ব্রেনটা এত বড় হয়ে গেছে যে এখন কুচকে থাকে, রাইট? যেটা বলা হতো যে একটা খুব সুন্দর স্টোরি আছে যে দ্য মোমেন্ট উই স্টার্ট ওয়াকিং, মানে প্রাইমেপ যারা এপ থাকে তাদের তো 97% ডিএনএ শেয়ারিং আছে, তারা হাঁটতে দু পায়ে অত ভালো পারে না। যখন আমরা হাঁটা শুরু করলাম আমাদের হাতটা ইভলভ হয়ে গেল। হাতটা ইভলভ হওয়ার পর আমাদের হাতটা হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। আমরা যা করতে পারি হাত দিয়ে এখনো কোনো রোবট করতে পারবে না। সার্জারিতে ধরে একটা নিডলের মধ্যে একটা সুচের মধ্যে ঢোকানো, একটা এই জন্য ব্রেনটা ডেভেলপ হলো। তো আমরা এমন একটা ইন্টেলিজেন্স লেভেলে গেছি যেটা খুব ভালো, কিন্তু কতটা ভালো হবে আর কতটা ডিস্ট্রাকটিভ হবে সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ হচ্ছে এমনও হচ্ছে আমাদের যে আমরা কিন্তু ফিউচারের কথা ভাবছি না, যেমন ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখনো তেমন ভাবছি না, তো সেটা নিয়ে ইভলিউশন আমাদের অনেক দূর নিয়ে যেতে পারবে। কিন্তু তার আগে কি আমাদের ইন্টেলিজেন্স অর মেবি গ্রিড যেটা বলে আরো বেশি মানে এক্সপ্লয়েট করছি আমরা পৃথিবীকে, সেটা না আমাদের শেষ করে দেয়, এটা নিয়ে একটা ভয় তো আছেই। মানুষ থেকে আমরা অতিমানবেও উত্তরিত হতে পারি, আবার হয়তো আমাদের অস্তিত্ব সংকটের মুখেও পড়তে পারে। সেটা অলরেডি আমরা দেখছি যে ক্লাইমেট চেঞ্জ দিয়ে বলা হচ্ছে 200-300 বছর পর পৃথিবীর কি কন্ডিশন হবে কেউ বলতে পারে না। আচ্ছা, এই গবেষণা তো একসঙ্গে অনেকের কাজ, গবেষণাতে অনেককে সঙ্গে পেয়েছিলেন, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, কাকে কাকে পেয়েছিলেন সে সম্পর্কে? আমার পিএইচডি যেখানে করেছি আমি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, যেখানে সিভি রমন নিজের নোবেল প্রাইজ উইনিং কাজ করেছেন। আমার পিএইচডি সুপারভাইজার প্রশান্ত কুমার দাস খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন। উনি খুব ভালো মেন্টর ছিলেন, উনি খুব ইন্ডিপেন্ডেন্স দিতেন আমাকে, খুবই সাপোর্ট করতেন, তো সেটা একটা বিশাল ব্যাপার। আমার পোস্ট ডক বস সুপারভাইজার যে ডেভিড লিন, ইউএসএ এমআরই ইউনিভার্সিটি, ওনার মেন্টরশিপ অন্যরকম ছিল, উনিও এক্সট্রিমলি সাপোর্টিভ, ওনার খুব লাস্টিং ইম্প্যাক্ট থাকবে আমার উপর। আমি দেখেছিলাম যে আগেও কয়েকটা এক্সপেরিমেন্ট ফেল করলে উনি যেভাবে রিয়াক্ট করতেন, যে সায়েন্স ইজ নট অ্যাবাউট অনলি গুড রেজাল্টস, সবসময় ভালো রেজাল্ট আসবে না, এটা হচ্ছে পুরো এনি ওয়াক অফ লাইফেও সবসময় ভালো রেজাল্ট আসবে না। আজকে বাড়িতে বেরোচ্ছি আমি যে আমি এক্সপেক্ট করবো আমার দিনটা খুব ভালো যাবে, তা হবে না। কিন্তু হাউ ডু আই চেঞ্জ ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাড রেজাল্টস অর দ্য নেগেটিভ রেজাল্টস ইন এ পজিটিভ রেজাল্ট, সেটা যে ইম্পর্টেন্ট। তো ডেভিড লিন আর প্রশান্ত কুমার দাসের নাম বলবো। আমার মা, আমার ফ্যামিলিতে আমার মা খুব সাপোর্টিভ, সবসময় এডুকেশনে সাপোর্টিভ, কিন্তু মা সবসময় বলতো অলসো ওপেন ইউর মাইন্ড টু প্লে অ্যান্ড ওয়াক অ্যারাউন্ড, নট লাইক ওয়াক, সি নেচার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট স্টাডি। আমার দাদা, আমার মা, দুজনের নাম বলবো আমি এখানে। গবেষণা থেকে অধ্যাপনা একটা সুদীর্ঘ পথ, এখন অধ্যাপক হিসেবে নতুন কর্মজীবন। আশা করা যায় অনেক ছাত্রছাত্রী যারা নতুন আসছেন এই গবেষণার কাজে, তাদের সঙ্গেও কাজ করতে হচ্ছে। তো যারা একদম নতুন গবেষণার কাজে এসছেন বা আসতে চাইছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা? তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, ইন্টারেস্টটা থাকুক যেন। ইন্টারেস্টটা খুবই একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে আপনার একটা জিনিস ইন্টারেস্ট হলে আপনার একটু সময় দিতে হবে। আজকে আমি ধরুন কেমিস্ট্রিতে ইন্টারেস্ট হলো বা ইন্টারেস্ট নেইও, আমার ভালো লাগছে না কেমিস্ট্রি, এমনও হয় যে একটা ফিজিক্সে মেয়ে এসে বললো আমার কেমিস্ট্রি পড়তে হচ্ছে স্যার, কিন্তু আমার কেমিস্ট্রি ভালো লাগে না। তাই আমি বললাম যে এই চ্যাপ্টারটা তুমি পড়ো,
গল্পের মতন, আমি তোমায় হেল্প করব। একবার ইন্টারেস্টটা যদি আসে একটা ইয়াং স্টুডেন্টের, ফার্স্ট ইয়ার ফার্স্ট ডে স্টুডেন্ট, তাহলে কিন্তু সে নিজেই পড়াশোনা করবে। এখন হচ্ছে পড়াতে হয় না, আমাদের পড়ানোটা হচ্ছে সবথেকে আগে আসে নিজের মধ্যে। সেইটা আমরা দেখানোর চেষ্টা আইজার কলকাতা আমরা করি, আমরা খুবই হেল্প করি। আমাদের অফিস আওয়ার বলে কিছু নেই, যখন তখন স্টুডেন্টরা আসতে পারে আমাদের সঙ্গে দেখা করতে। আমি ক্যাম্পাসেই থাকি, তোরা একটা ইমেল করে বা যখনই মানে অফিস টাইমে চলে আসে কথা বলে যে এটা নিয়ে আমার ইন্টারেস্ট আছে বা এটা আমি বুঝতে পারছি না। প্রথমে সিম্পলি জানা যে কোনটাতে ইন্টারেস্ট, তারপরে একটু সময় দাও, দেখবে পরপর সব খুলে যাচ্ছে দরজাগুলো। এটাই বলবো আমি। অর্থাৎ কৌতূহল আর অধ্যাবসায় এই দুই নিয়েই এগিয়ে চলতে হবে। অনেক অনেক ধন্যবাদ দিব্যেন্দুবাবু আজকে আমাদের সঙ্গে স্টুডিওয়ে থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বিজ্ঞান যুবা শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড বা সংক্ষেপে ভাটনগর পুরস্কারে সম্মানিত অধ্যাপক দিব্যেন্দু দাসের সঙ্গে সাক্ষাৎকারটি শুনলেন। তার সঙ্গে কথা বললেন শুভঙ্কর দে। সবশেষে অন্বেষায় একটি কথিকা, যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রাণীরা। এটি লিখেছেন ড উৎপল অধিকারী। যুদ্ধ শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির জন্যও এক ভয়ঙ্কর বিপর্যয়। বিশেষত বন্যপ্রাণীর জন্য যুদ্ধের প্রভাব অনেক দিক থেকে ধ্বংসাত্মক হতে পারে। আশ্রয় হারানো, বাস্তুতন্ত্র ধ্বংস হওয়া, বিষাক্ত পদার্থ ও আগুনের সংস্পর্শে আসা, খাদ্য ও পানীয় জলের সংকট ও পরিযান বাধাগ্রস্ত হওয়ায় তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। প্রত্যক্ষ যুদ্ধের ফলে তাদের মৃত্যু হয়, জনসংখ্যা হ্রাস পায় ও জীববৈচিত্র্য ব্যাপকভাবে কমে আসে। এছাড়াও যুদ্ধের অপ্রত্যক্ষ প্রভাবও তাদের উপর পড়ে। যুদ্ধের সময়ে বন্যপ্রাণীর ওপর যে ধরনের প্রভাব হয় সেগুলোকে কয়েকটি বিভাগে ভাগ করা যায়। বাসস্থান ধ্বংস এবং বিচ্ছিন্নতা। যুদ্ধবিগ্রহের সময় গোলাগুলি, অগ্নিসংযোগ, দুর্গ নির্মাণ ও সামরিক ঘাঁটি নির্মাণের ফলে বনভূমি, জলাভূমি ও উপকূলীয় এলাকায় বন্যপ্রাণীদের বাসস্থান ধ্বংস হয়। বাস্তুতন্ত্রের ধারাবাহিকতা ভেঙে যায় ও প্রাণীদের যাতায়াতের স্বাভাবিক করিডোর বিচ্ছিন্ন হয়ে যায়। বোমা, গুলিবর্ষণ, বিস্ফোরণজনিত আগুন ও রাসায়নিক হামলার কারণে সরাসরি প্রাণী মারা যায় বা গুরুতর আহত হয়। যুদ্ধজনিত কারণে কোনো দেশ বা কোনো অঞ্চলের পরিবেশ দারুণভাবে দূষিত হয়। এই দূষণের কবলে পড়ে নিরীহ নিষ্পাপ বন্য প্রাণীরা। যুদ্ধের কারণে ব্যাপকভাবে বনভূমি ধ্বংস হয়, গাছপালা নষ্ট হয়, দাবানল বৃদ্ধি পায় ও স্বাভাবিক জলাভূমি দূষিত হয়ে পড়ে। ফলে প্রাণীদের খাদ্য সংকট এবং পানীয় জলের সংকট চরমে ওঠে। যুদ্ধের কারণে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পায়। তারা তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে নদীর পাড় অথবা জঙ্গলের মধ্যে বসবাস শুরু করে। এর ফলে তাদের বাসস্থান নির্মাণের জন্য ব্যাপকভাবে গাছ কাটা হয়, আর তার ফলে তাদের বাসস্থান কমে যায়। এছাড়াও শিকার ও চোরা শিকার আরও বেড়ে যায়। যুদ্ধের সময় ব্যাপক শব্দ দূষণ, আলোক দূষণ, মৃত্তিকা দূষণ ও জল দূষণের প্রত্যক্ষ প্রভাব গিয়ে পড়ে বন্য প্রাণীদের প্রজনন ক্ষমতার উপর। তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পায় ও তার ফলে জনসংখ্যাও কমে যায়। তাদের মধ্যে রোগবালাই বৃদ্ধি পায়, ফলস্বরূপ মৃত্যুহার বা মর্টালিটিও বৃদ্ধি পায়। যুদ্ধের কারণে বাস্তুতন্ত্রের ওপর একটি দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে, ফলে সেই স্থানের বাস্তুতন্ত্র সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যেতে পারে। আবার কোনো কোনো স্থানে অবাঞ্ছিত বহিরাগত বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী ঢুকে যায়, ফলে সেখানকার নিজস্ব প্রজাতি সংকটের মুখে পড়ে ও তারা ওই বহিরাগত প্রজাতির সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না ও ধীরে ধীরে তারা চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। সাম্প্রতিককালে ঘটে যাওয়া কয়েকটি যুদ্ধবিগ্রহ যেভাবে বাস্তুতন্ত্র ও বন্যপ্রাণকে ধ্বংস করেছে, IFAW ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার এর তথ্য অনুসারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ইউক্রেনের সংরক্ষিত এলাকাগুলোর প্রায় 20% প্রভাবিত হয়েছে এবং প্রায় 600 প্রাণী প্রজাতি ও 750 উদ্ভিদ ও ছত্রাক প্রজাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণ সাগরের উপকূলবর্তী সংরক্ষিত বনভূমি অঞ্চলে ড্রোন হামলা, খনন ও আগ্নেয়াস্ত্রের কারণে পাখি ও জলজ প্রাণীর প্রজনন স্থান ধ্বংস হয়েছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর চলতি সংঘাত ও সামরিক ক্রিয়াকলাপের ফলে বন্যপ্রাণীর সংরক্ষণ ও তাদের উপর নজরদারি ব্যাপকভাবে কমে গেছে। যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রাণীরা,
এ সম্পর্কে ড উৎপল অধিকারীর লেখা কথিকাটি আপনারা শুনলেন। এই সঙ্গেই শেষ হল আজকের অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ড মানস প্রতিম দাস।